নাইম, তুমি? এসো এসো, ভেতরে এসো। কে? আসলে তুমি যে আমার কথাটা রাখবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। ওরে বাপরে, তোমার কথা না রাখার সাহস আমার নেই। ইনফ্যাক্ট আমি আরো আগে আসতাম তো, ওই মানে ব্যবসা কাজে আসলে হংকং গেছিলাম তো, তাই আসতে পারিনি। হংকং? হ্যাঁ, হংকং। আসলে তুমি খুবই লাকি, মানে কত দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ। দোয়া, তোমাদের দোয়া। যাই হোক, তোমার বাবা কোথায়? বাবা নিজের ঘরেই। তাই? কি করছেন? সবসময় যা করে থাকে, টিভিতে ক্রিকেট খেলা দেখছে। চলো তোমার সাথে পরিচয় করে দিই। হ্যাঁ, চল। And that was Adam Gilchrist when he got, I think, 175 against India. Turning pitch at the Wankhede Stadium, and he kept hitting that kind of shots against the spin of Harmanpreet Singh. I'm pretty sure Gilly there what he would have done was he would have picked the ball to hit. He wouldn't have been going after every ball. That's his strength. He tends to attack more often, but you also see that balls that are not. হ্যালো, কে? কাকে চাই? নাপিত? না 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 না, এটা নাপিতের বাড়ি না, এটা বসত বাড়ি। কি? আরে একটু জোরে বলুন না। হ্যাঁ, কি? নাফিস? ও মানে এন ফর নোয়াখালী, হোসেন মানে এইচ ফর হনুলুলু। ও বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, নাফিস হোসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না ভাই, এই নামে কেউ তো এখানে থাকে না। হ্যাঁ, আরে কি মুশকিল, আমার বাড়ি আমি জানবো না কে এখানে থাকে না থাকে। আচ্ছা রাখি, কোথা থেকে সব জ্বালাতন। আবার হ্যালো, আরে ভাই আপনাকে তো বললাম যে এখানে নাফিস হোসেন নামের কেউ থাকে না। কি বললেন? টেলিভিশনে অভিনয় করে? না ভাই, এত বড় গুণী ব্যক্তি কোথা থেকে গরিবের ঘরে থাকবে? না 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 না, ওইরকম নাফিস। এটা আমার ফোন। হ্যাঁ হ্যালো। না না, আসলে হয়েছে কি, এ বাড়িতে আমাকে সবাই ডাক নামে চেনে তো, তাই আর কি, এরা চিনতে পারছে না। আচ্ছা আচ্ছা বলুন। পরশুদিন মোবাইলে শুটিং, এত শর্ট টাইমে আমি কিভাবে শিডিউল দেবো বলুন? আচ্ছা তারপরেও দেখছি, আমি একটু শিডিউলটা দেখে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন ছিল। তুই অভিনয় করিস? এক মিনিট। ও থ্যাঙ্কস গড, আসলে এই ডেটটা আমার ফাঁকা ছিল। হ্যাঁ, ওকে ওকে, আমি চলে আসবো টাইমলি। ওকে। তুই টেলিভিশনে অভিনয় করিস? হ্যাঁ, টেলিভিশনে অভিনয় করি। টেলিভিশনে অভিনয় করিস? দুলা ভাই, আমি তো কোনো সমাজ বিরোধী কাজ করছি না, আমি সুকুমার শিল্প চর্চা করছি। সুকুমার শিল্প চর্চা। তুই তো শিল্পকে চচ্চড়ি বানিয়ে ছেড়ে দিবি রে। ওরে হতভাগা, ওরে শাখা মৃগ, তুই তো মাজার সোজা করে দাঁড়াতেই পারিস না, আবার ভালো করে কথা বলতে পারিস না, তুই অভিনয় করবি কি করে? দুলা ভাই, অবমূল্যায়ন করবেন না, অবমূল্যায়ন করবেন না। আপনি এখন এই প্রতিভাকে চিনতে পারেননি। প্রতিমা আর কে? প্রতিমা নয়, প্রতিভা। প্রতিভা। প্রতিভা? প্রতিভা? হ্যাঁ প্রতিভা। দুলা ভাই, একদিন দেখবেন আপনাদের এই উপেক্ষিত, অবহেলিত, নিগৃহীত নাফিস হোসেন বাবলু এই অভিনয় শিল্প জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে জল জল করে জ্বলে উঠবে। হ্যালো, হ্যাঁ না সরি, আসলে একটা নাটকের রিহার্সাল করছিলাম। না না না, হ্যাঁ আমি চলে আসবো ওই সময়। না না না, টেনশন করবেন না। Just watching the gloves of the gets them out of the way at the last minute very quickly. Danger is if you go and try and fend it off. What's there? And well played. Also, Tony, আচ্ছা, what's impressive is the ball কি is যেন pitched up. নাম The তোমার? next ball is pitched up. ও, Good ফজল leg. মাহমুদ না? He gets a good না, strike forward. ইমতিয়াজ আহমেদ।
He's never really intimidated by fast bowling. He can get out Nine, fast bowling, okay. but ভালো নাম নাইম হাসান। never afraid to get on বাহ, the front foot. খুব সুন্দর নাম। Very শোনো, easy move. আমাদের সময় পাকিস্তান টিমে একটা স্টাইলিস্ট ব্যাটসম্যান ছিল, তার নাম ওয়াকার হাসান। Just mentioned that খুব ভালো, নাম শুনেছো বোধ হয়? জি আঙ্কেল। had to travel certain distance after দুর্দান্ত ব্যাটসম্যান, the umpire to give যেমন cover drive, to hit this down. তেমনি পুল শট। This is what he আচ্ছা, saw. তুমি তো বলছিলে যে তুমি তো অলরাউন্ডার না? Much in favor Huh? of the bowler. অলরাউন্ডার তাই না? But look জি। at the stride there. That's জি আঙ্কেল what বলেছিলাম। that down ভেরি গুড, ভেরি গুড। Rao's mind. একজন অলরাউন্ডার Short টিমের stride জন্য and একটা অ্যাসেট। maybe Javed Umar would have been in আচ্ছা, ব্যাটসম্যান হিসেবে তোমার পজিশনটা কি? পজিশন মানে আঙ্কেল? he was concerned. মানে বলতে চাচ্ছিলাম যে তোমার ব্যাটিং অর্ডারে তোমার পজিশনটা কি? তুমি কি ওপেনার না নাম্বার 2, নাম্বার 3, কোনটা? Charging in, looking real আমি ওপেনিং ব্যাটসম্যান আঙ্কেল, ওপেনিং ব্যাটসম্যান। গুড গুড, Talking ভেরি গুড। about the two umpires. ইনিংস ওপেন করাটা কিন্তু সাংঘাতিক রেসপন্সিবিলিটি Very দেখা। well out there. জি কেন বলো তো? জি না, মানে আঙ্কেল ইয়ে তুমি ইনিংস ওপেন করো অথচ এই বিষয়টা জানো না? না জানবি কি জানবো না কেন, অবশ্যই এক্স্যাক্টলি কোন ব্যাপারটা নিয়ে আঙ্কেল মানে বুঝলে না, সে সময় বলটা নতুন থাকে, সেই জন্য ভালো বোলার হলে বলটা খুব স্পিডে আসে, সেই জন্য দেখে শুনে খুব সতর্কভাবে খেলতে হয়, কারণ সুইং করতে লক্ষ্য থাকে ক্রিজে থেকে বলের গ্লেসটা কমিয়ে আনা। আচ্ছা, নাসিম। জি নাইম আঙ্কেল। হ্যাঁ, নাই। আচ্ছা, তুমি ন্যাশনাল টিমে খেলছো? জি না, জি না। কেন, চান্স পাওনি? না চান্সের কি, চান্স না পাওয়ার কি আছে আঙ্কেল? আমাকে ডেকেছিল আমাকে, মানে একদম সরাসরি ক্যাম্পেই ডেকেছিল, তো তখনই আর কি আমাকে যেতে হয়েছিল বিজনেসের কাজে আঙ্কেল, ওই বিদেশে ওই ইয়েতে ইটালিতে। তো ইটালিতে গিয়ে তো খেলা তো বন্ধ আপাতত, টি ব্রেক। রবিনা, রবিনা। জি বাবা। হ্যাঁ, বাবা এই যে চা। বাহ, থ্যাংক ইউ। তা মুকিম, তুমি চা খাও, চা খাও তো। বাবা ওর নাম মুকিম না, ওর নাম নাইম। নাইম। ও নাইম, ভেরি গুড, নাইম নাইম। আচ্ছা, তুমি চা খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। Pretty much in line. রুবিনা, And থ্যাংক ইউ, Javed Umar getting a good থ্যাংক ইউ সো মাচ। সরি, মানে তোমার বাবা আর একটু হলে, তুমি যদি পারফেক্ট টাইমে না আসতে, তোমার বাপের ক্রস এক্সামিনেশনের ক্রস ফায়ারে পড়ে আমি মরে যেতাম। ও সরি নাইম, আমি মনে হয় তোমাকে বিপদে ফেলে দিয়েছি, তাই না? আরে না, মোটে না। এরকম একজন বিদগ্ধ ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করতে ইটস লাইক এ প্লেজার, গ্রেট প্লেজার। কি বললে? অলরাউন্ডার? অলরাউন্ডার তুমি? হ্যাঁ, আমি অলরাউন্ডার। যে কোনো সুন্দরী তরুণীকে কিভাবে ইমপ্রেস করতে হয় সেই থিওরি একমাত্র আমারই জানা, বুঝলে? তোমাদের নেই। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আজ পর্যন্ত ক্লাসে একটা নোট ধরতে পারলে না, সেই তুমি বলছো কি না? রাইট। পলাশ আজকাল নিজেকে বেশ অলরাউন্ডার মনে করছে, তাও আবার সুন্দরী মেয়েদেরকে পটানোর ক্ষেত্রে। সেই মনে আমার তো রীতিমতো বিব্রত বোধ হচ্ছে যে তুমি আমার সহপাঠী, তুমি আমার বন্ধু। আমারও। কেন? আমার ব্যক্তিগত ব্যাপারে তোমরা বিব্রত বোধ করবে কেন? না, আমরা বিব্রত বোধ করবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে কি, ধরো যে অলরাউন্ডার কিংবা যে ধরো ম্যাগনেটিক পার্সন, তাদের নিজেদেরকে জাহির করতে হবে না। সেটা তোমাকে নিজের বলার তো কোনো কিছু নেই, তোমার জাহির করবার তো কোনো প্রয়োজন নেই, সেটা মানুষই তোমাকে বলে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, চায়ের বিলটা দিয়ে দিও। আচ্ছা, ওকে, দেখা হবে কাল। শোনো, সুইটির বান্ধবীর পরশুদিন জন্মদিন। বাচ্চাটার মা এসে অনেক করে রিকোয়েস্ট করেছে, আমাকেও বলেছে যাওয়ার জন্য। অবশ্যই যাবে, নিজে এসে যখন দাওয়াত দিয়ে গেছে তখন তো যেতেই হবে। আচ্ছা, গিফট টিফট কিছু নিতে হবে নাকি? আচ্ছা, এভাবে কথা বলতে তোমার লজ্জা লাগে না? একটা ছোট বাচ্চার বার্থডে। আহা, গিফট ছাড়া দিতে বলেছি নাকি? যাবার পথে মোড় থেকে রজনীগন্ধার কয়েকটা স্টিক নিয়ে। ছি 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 ছি, আমি এত বেহায়া হতে পারবো না।
যারা আসবে সবাই সুন্দর সুন্দর গিফট নিয়ে আসবে আর আমি ঢ্যাং ঢ্যাং করে কতগুলো রজনীগন্ধার স্টিক নিয়ে যাবো। ঠিক আছে বুঝতে পেরেছি। তা কি দিবে ঠিক করেছো? চিন্তা করেছি মোটামুটি কম দামের মধ্যেই একটা সালোয়ার কামিজ দিব। সালোয়ার কামিজ? ও মাই গড, এ তো অনেক টাকার মামলা। খুব কম করে হলেও 1,500-এর মধ্যে হয়ে যাবে। 1,500 টাকা? বুঝতে পারো, মানে আমার 1.5 লিটার রক্তের সমান। আমি তো বাঁচবো না, আমি মরে যাবো। আহা, এরকম করছো কেন? না দিতে পারলে যাবো না। না ঠিক আছে, যেতে তো হবেই। দিস আর সামাজিক অব্লিগেশন। তাছাড়া সুইটির কথা ভাবতে হবে না? টাকাটা জোগাড় করতে পারবে তো? পারতেই হবে, অবশ্যই পারবো। আই মে বি এ গরিব বাট নট এ ডেস্টিটিউট। শোনো, কালকের মধ্যে কিন্তু আমাকে টাকাটা দিতে হবে, ভুলে যেও না আবার। না ভুলবো না। শোনো হে জাফর, হ্যাঁ, সুমনার জন্য আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বিয়ের প্রস্তাব। হ্যাঁ, পাত্র ভালো, হ্যাঁ, উচ্চ বংশ এবং সচ্ছল পরিবার। এই দেখো বায়োডাটা। তো ডাক্তার, তোমার কি ইদানিং ওই পেশেন্ট মানে রুগী টুগি কমে গেছে নাকি? তোমার কি তাই মনে হচ্ছে? মনে হচ্ছে, কারণ ওই ডাক্তারের পাশাপাশি তুমি আবার ঘটকালি শুরু করে দিয়েছো তো। ওই সুমনার জন্যে মাঝে মাঝেই দেখছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পাত্র খুঁজে আনছো। হ্যাঁ, হোয়াই? বিকজ আই কনসিডার সুমনা অ্যাজ মাই ওন ডটার। আমি চাই ওর একটা ভালো বিয়ে হোক। আর এও জানি তোমার মতো বদরাগী, অবিবেচক এবং হাড়কিপ্পন বাবা কখনো পাত্র খুঁজে মেয়েকে বিয়ে দেবে না। এই যে ভাবি। শোনেন, আপনি শুধু শুধু কষ্ট করছেন, লাভ হবে না, কোনো লাভ হবে না। উনি যতদিন বেঁচে আছেন আমার সুমনার বিয়ে হবে না। আপনি একটার পর একটা প্রপোজাল নিয়ে আসছেন, আর উনি এক একটা খুঁত ধরে এক একটা বায়নাক্কা ধরে সব প্রস্তাবগুলো নাকচ করে দিচ্ছে। না ভাবি, আমার মনে হচ্ছে এবার তা হবে না। ছেলে সব দিক থেকে খুবই গ্রহণযোগ্য হবে। তা পাত্র কি করে? পাত্র খুবই ভালো, ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবার বিসিএস পরীক্ষায় 3rd হয়ে ফরেন সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো বাপ কি করে? বলছি তোমার কাছে তো ফাদার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পাত্র। ছেলের বাবা বুঝলে সিনিয়র সরকারি কর্মকর্তা, কর কমিশনার, নাম হচ্ছে হাতেম আলী হাওলাদার। কি গামলাদার? হাওলাদার। হ্যাঁ, হাওলাদার, হাতেম আলী হাওলাদার। আচ্ছা, ম্যান ফ্রম বরিশাল। চেনো নাকি? হ্যাঁ, চিনি মানে হাড়ে হাড়ে চিনি। উনি তো কর কমিশনার নয়, উনি হচ্ছেন কর হাই কমিশনার। হাই কমিশনার? কি বলছো তুমি? হাই কমিশনার হিসাবে তিনি বিদেশে কোনো পোস্টিং পাননি। আমি সে হাই কমিশনের কথা বলছি না। উনি ওনার ডিপার্টমেন্টের যত ট্রানজাকশন হতো সেইখান থেকে হাই রেটে কমিশন খেতেন, বুঝেছো? কি বলছো তুমি? না জেনে একজন ভদ্রলোক সম্পর্কে এমন অপবাদ দিচ্ছ। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, খুব ভালো সজ্জন ব্যক্তি, সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার, সজ্জন ব্যক্তি। হ্যাঁ, দেখো ওই শালুক চিনেছেন গোপাল ঠাকুর, বেটা 1 নম্বরের ঘুষখোর। পুরো ডিপার্টমেন্টে তাকে মিস্টার 10% হিসেবে এক নামে চিনত। অনেক সময় উনি তদন্ত হয়েছিল তার, তো কেমন করে জানি পাঁকাল মাছের মতো সটকে গেছে। বাপ খারাপ হলে ছেলেও খারাপ হয় নাকি? ছেলে, হ্যাঁ, নিম গাছে নিম ফলই হয়, ফজলি আম হয় না। তার মানে খুব স্পষ্ট, কোনো ঘুষখোর ফ্যামিলিতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তাহলে বায়োডাটা ডাস্টবিনে ফেলে দাও। ডাক্তার ভাই, আপনি আর কষ্ট করে এই বিয়ের প্রপোজাল এনেন না। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। পুরি হবে না? জাগে ডাক্তার বলো। আমার সকাল থেকে না মানে মাথাটা একটু ঝিমঝিম করছে, তো একটু প্রেশারটা মেপে দাও তো। পারবো না। হ্যাঁ, কেন পারবে না কেন? কারণ আমার নিজের প্রেশার এখন ভেরি হাই। এই হাই প্রেশার নিয়ে কোনো পেশেন্টের প্রেশার মাপা যায় না।
মা তোমরা এগুলো কি শুরু করলে বলো তো? কেন রে, আমরা আবার কি শুরু করলাম? তোমরা নাকি ওই পাশের ফ্ল্যাটের মিসেস হায়দারের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করছো? দূর গাথা, গার্মেন্টস ফ্যাক্টরি স্টার্ট করা কি এতই সোজা? আমরা ওই বাচ্চাদের জামা কাপড় তৈরি করে দোকানে দোকানে সাপ্লাই দেবো। কাপড় বানাবে কোথায়? এই ড্রয়িং রুমে নাকি ওই বারান্দায়? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা জায়গা পেয়ে গেছি, কয়েকজন ড্রেস মেকারও পেয়ে গেছি। আল্লাহ চাহে তো এই মাস থেকে কাজ শুরু করে দেবো। মা, আমি তোমার কোনো কাজে কোনোদিন প্রতিবাদ করিনি, কিন্তু তুমি এখন যা করছো। যা করছি বেশ করছি। তুই প্রতিবাদ কর, মিছিল কর, অনশন কর, যা ইচ্ছা তাই কর, আমার কিচ্ছু যায় আসে না। মা, তুমি বুঝতে পারছো না, এটা খুব রিস্কি, ডেঞ্জার। এই কাজটা যদি এত সোজা হতো তাহলে অনেকেই নেমে পড়তো। মার্কেটের কখন কি অবস্থা হয়, কখন আপ কখন ডাউন। তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি যা করছি চিন্তা ভাবনা করেই করছি। আর ব্যবসায় তো ঝুঁকি থাকবেই, তাই বলে কি। কিন্তু সালমা, ওর কথা রাখবো, তুমি চিন্তা করো। ওকে নাকি তুমি সেলস ম্যানেজার বানিয়েছো। ও ঘর সামলাবে নাকি কাপড় চোপড়ের বোঝকা নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াবে? না, সালমা আগের মতো ঘর সংসার সামলাবে, তবে হ্যাঁ, ও রান্না বান্না করতে পারবে না। আমি এই রান্নার জন্য একটা কাজের বুয়া ঠিক করে রেখেছি, ওতে কাজের জন্য কিছু সম্মানই পাবে, সেখান থেকে না হয় কাজের বুয়ার বেতন দেবে। মা, এগুলোর কি দরকার ছিল? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমাদের কিছুটা আর্থিক অনটন চলছে, সেটা খুব সাময়িক। কিছুদিন পর তো। কিছুদিন পর কি? এই হাত ভাগা বল, কিছুদিন পর কি? শ্বশুরের সম্পত্তি ভাগ পাবি, বাড়ি সোনা দানা টাকা পয়সা ভরে যাবে। এই দেখো, কোথা থেকে তুমি কোথায় গেলে। আমি কি এসব কথা বলেছি নাকি? জানি রে রায়হান, আমি সব জানি, আমি সব দেখতে পাচ্ছি, আমি অন্ধ নই। তুই শ্বশুরের সম্পত্তির জন্যে তীর্থের কাকের মতো হাপিত্তেশ করে বসে আছিস, হ্যাঁ? কোনো উদ্বেগ নেই, কোনো চিন্তা ভাবনা নেই, বড় কিছু করার কোনো বাসনা নেই, চোখে সোনালি স্বপ্ন নিয়ে বসে আছিস। সোনালি স্বপ্ন? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, শুধু স্বপ্ন দেখেই তো যাচ্ছিস। শ্বশুরের সম্পত্তি টুপ করে এসে কোলে পড়বে, আর সংসার তোর টাকা পয়সা সোনা দানায় ভরে যাবে, আর তোরা ফুটানি করে। দেখো মা, তুমি কিন্তু আমার সম্পর্কে। রায়হান, নিজের পরিশ্রমে উপার্জন করা অর্থ আর দান করার সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দান সূত্রে পাওয়া টাকা পয়সায় হয়তো সাময়িক স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কিন্তু মনের প্রশান্তি কোনো দিন আসবে না। সুমনা, কি? সুমনা, কি? একটা খবর শুনলাম। কি খবর? খবরটা কি সত্যি? কি খবর? না মানে শুনেছি যে তোমার বাবার অনেক সম্পত্তি নাকি ঢাকা শহরে এরকম ছড়িয়ে ছিটে পড়ে আছে। ও মাই গড, এই খবর তোমার কানে চলে গেছে? কেন যাবে না? এটা হচ্ছে টেকনোলজির যুগ, যে কোনো ইনফরমেশন যে কোনো কারো কাছে যে কোনো মুহূর্তে পৌঁছাতে পারে। আমার কাছে তো অনেক দেরিতে পৌঁছেছে। ওয়েল, তোমার এই কথার কাউন্টারে আমি একটা কথাই বলতে পারি, যে তোমার সমস্ত ইচ্ছায় পানি। মানে কি? আশ্চর্য, তোমার বাবার হবু একজন কো শেয়ারার আমি না, মানে তোমার বাবার সম্পত্তির একজন অংশীদার, গর্বিত অংশীদার তো আমি অবশ্যই না। হবে না মানে? হবে না। আরে আশ্চর্য, তো তোমার আমার একসময় একটা কিছু হবে না? হবে না। কেন হবে না? কারণটা হলো, তোমার মতো প্রেমিক যারা অন্যের সম্পত্তি দখল করতে চায়, বিয়ে করে শ্বশুরের সম্পত্তির মধ্যে ভাগ বসাতে চায়, তাদেরকে। তুমি আমাকে অনেক খারাপ ভেবেছো। আমি এরকম খারাপ কথাটা বলিনি, আমার এরকম কোনো খারাপ ইন্টেনশন একদম ছিল না। অবশ্যই ছিল না, মোটেই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সম্পর্কের সাথে ওটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট। রাখো তোমার বাই প্রোডাক্ট, এটাই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য, এটাই তোমার মনের কথা। না, ভুল, আমি একদমই ওটা বলিনি, আমি এটা মোটেই চাই না। অবশ্যই ছিল, আমি আমার দুই বোনের জামাইকে দেখেছি না। কেন? তোমার বোনের জামাইরা কি করে? ক্লিয়ার করবে এই বাবার সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি, কত মিছিল মিটিং, কত কিছু। ও, কিন্তু বিশ্বাস করো, আসলে আমি ওরকম কিছু মনে করে বলি না, আমার একদমই ওরকম কোনো কিছু ছিল না মাথায়। আমি আসলে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে, মানে আমি আসলে অভাবী, ইটস ট্রু, বাট লোভী না। না মানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, যে ধরো তোমার বাবা, মানে আমার হবু শ্বশুর, তিনি যদি খুব ইচ্ছে করে, খুব আবেগ আপ্লুত হয়ে, তিনি যদি খুব
আপন মনে করে আমাকে কিছু একটা দিতে চান, আমি তো তখন না করতে পারবো না, তাই না? না করা সম্ভব বলো? সে ভাগ্য তোমার কখনোই হবে না ডিয়ার। না জানিয়ে হুট করে চলে এলাম, কিছু মনে করেনি তো? বসুন, মনে করার কি আছে? না, তারপরেও একজনের বাড়িতে হুট করে কিভাবে চলে আসে? আমাকে দেখে সেরকম মনে হয়? না না, তা খবর পেয়েছেন কোনটা? শুটিং এর ডেট সম্পর্কে? না 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 না, তা পাবো কিভাবে? আমার তো মোবাইল নেই, আর ওই খবর জানার জন্যই তো আপনার এখানে ছুটে এলাম। 1 সপ্তাহের জন্য শুটিং পোস্টপন্ড। কি সর্বনাশ, কেন বলুন তো? ডিরেক্টর সাহেব অসুস্থ হয়ে গেছেন। কি নিদারুণ দুঃসংবাদ, একটা আশাভঙ্গ হয়ে গেল। কিসের আশা বলুন তো? না মানে কিছু টাকা পেতাম, আমি ভেবেছিলাম টাকাগুলো পেলে একটা সস্তা ধরনের মোবাইল কিনে ফেলবো, কারণ মোবাইল ছাড়া খুবই অসুবিধা হচ্ছে। দেখেন না, আপনাকে বারবার বিরক্ত করতে হচ্ছে। আপনি বসুন, আমি চুলাই কেটলিটা বসে আসি। কেন, আপনাদের বুয়া কোথায়? বাজারে গেছে। বসুন, যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা। বাবু সাহেব, জি বলুন। এটা নিন। এটা মানে মোবাইল? আমার তো দুটো মোবাইল, একটা ইউজ করছে আর একটা এমনিতে পড়ে আছে। আপনি কিছুদিন ইউজ করুন। না মানে আপনার মোবাইল আমি কিভাবে ব্যবহার করব? তাতে কি, আপনার কি জাত যাবে? তাছাড়া এটা তো আমি আপনাকে গিফট করছি না, সাময়িক ব্যবহারের জন্য ধার দিচ্ছি। আপনি মোবাইল কিনে আমাকে এটা ফেরত দিয়ে দিবেন। ধন্যবাদ মিস লাবণী। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। তোমার এই যে ডাক্তার চাচা, এই ডাক্তার চাচার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানে রুগী দেখা বন্ধ করে দিয়ে তোমার বিয়ের পেছনে এরকম উঠে পড়ে লেগেছে কেন? আরে ডাক্তার চাচা তো আমাকে খুব ভালোবাসেন, উনি চান আমার বিয়ে একটা ভালো ঘরে হয়ে যাক, সেজন্য উনি এরকম প্রপোজাল আনছেন। ডাক্তার চাচা আমাকে খুব ভালোবাসে। আমি একটা জিনিস বুঝলাম না, এই যে সে একের পর এক এত প্রস্তাব নিয়ে আসছে, কিন্তু এই প্রস্তাবগুলো নিয়ে আসে তো কোনো লাভ হচ্ছে না। তোমার বাবা তো একের পর এক সব নাকচ করে দিচ্ছে। তাতে তো তোমার খুশি হওয়ার কথা। তাতে আমার খুশি হবার কথা কেন? না মানে চাচা যেভাবে আমার জন্য প্রপোজাল আনছে আর বাবা একের পর এক রিজেক্ট করছে, তাতে তো মনে হচ্ছে যে... কি মনে হচ্ছে? না, মনে হচ্ছে যে আমার জন্য এলিজিবল পাত্র হিসেবে একমাত্র তুমিই থাকবে। তো তুমি খালি মাঠে গোল মারবেই আছো। এটা কি কথা বলে? এটা কোনো কথা বলে নাকি? আশ্চর্য। আর তুমি কি ভেবেছো যে আমি ছাই ফেলতে ভাঙা খুলো তো? আর তুমি কেন এটা ভাবছো যে তোমার বাবা আমাকে মানে আমাকে পাত্র হিসেবে মেনে নেবে? এটা কোনো নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, কারণ হচ্ছে আমার বাবা নিশ্চয়ই চাবে না যে আমি সারা জীবন অবিবাহিত থাকি। তুমি যদি মিস করো তাহলে আমার জন্য পাত্র ঠিক বিদেশ থেকে ইম্পোর্ট করা হবে। রিয়েলি? গ্রেট। কি গ্রেট? না বলছিলাম, তুমি বাড়ি যাবে কি করে আজকে? বাড়ি যাবো কিভাবে মানে? যেভাবে এসছি সেভাবে যাবো, রিক্সা করে। ও, রিক্সায় করে? কিন্তু আসলে রিক্সায় করে তো তুমি যেতে পারবে না। কেন? আরে যাবে কি করে, আজকে তো রিক্সার স্ট্রাইক। কি বলছো? আমি তো ঘন্টা 3 আগেও রিক্সা করে এসেছি। ওই তো, তুমি ঘন্টা 3 আগে এসছো না? এই 2 ঘন্টা আগে একটা ঘটনা ঘটে গেছে, খুব বাজে একটা ঘটনা। ওই যে কাউরান বাজার মোড়ে ওখানে হঠাৎ করে একজন রিক্সাওয়ালাকে একজন সার্জেন্ট ঠাস করে একটা চট দিয়েছে, কি যেন একটা হয়েছিল সেজন্য চট দিয়েছে। তো দেবার পর রিক্সাওয়ালাদের যে সংগঠন আছে না, রিক্সাওয়ালার সংগঠন, ওরা সবাই মিলে প্ল্যান করেছে যে আজকে একটা ধর্মঘট দিবে, কোনো পাবলিক ট্রান্সপোর্ট মানে রাস্তায় চলাচল করতে দিবে না, সব পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। ও মাই গড, তাহলে আমি এখন বাড়ি যাব কি করে? ম্যাডাম সুমন, আমি ভাবছিলাম আপনাকে এই ক্ষেত্রে একটা হেল্প কি আমি করতে পারি কিনা। কি? না মানে আপনি যদি চান তাহলে আপনার জন্য আমি একটা প্রাইভেট গাড়ির ব্যবস্থা করলেও করতে পারি। প্রাইভেট কার? তুমি প্রাইভেট কার কোথায় পাবে? আমি প্রাইভেট কার সেটাও না, মানে বলছিলাম যে আসলে মানুষের অসাধ্য তো কিছু নেই, সব কিছুই সম্ভব, চেষ্টা করলেই হয়। আমি দেখি, একটা ফোন করে দেখি, হয়তো ব্যবস্থা হয়ে যেতে পারে। হ্যাঁ হেলাল, আচ্ছা শোনো, গাড়িটা নিয়ে ওখানে আসো তো, যেখানে ড্রপ করে গেছিল। হ্যাঁ তাড়াতাড়ি, ওই একই জায়গায়। ওকে বাই। কি ব্যাপার, ড্রাইভারের সঙ্গে এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে গাড়িটা তোমার? না
কি হলো? আরে আমার হবে কেন? আসলে তোমার সামনে একটু ভাব নিয়ে ফেললাম। সরি, ওই ড্রাইভার আসলে সরি বলে দিব। ঠিক আছে, তো তোমার লেখা শেষ? লিখছি না, আঁকা কি করছি। একটা খবর শুনেছো নাকি? কি খবর? সালমারা তো এখন শিল্পপতি। কি বলো? ওরা রাতারাতি শিল্পপতি হবে কিভাবে? আলাদিনের চেরাক টেরাক পেয়ে গেল নাকি? না, সেরকম কিছু পায়নি, একজন পরামর্শদাতা পেয়েছে, যার পরামর্শে সালমা এবং রায়হান কি করে রাতারাতি বড়লোক হওয়া যায় সেই ফন্দি ফিকির করে নিচ্ছে। ঠিক বুঝলাম না, পরামর্শদাতাটা কি? মিসেস রাবেয়া খাতুন, সালমার শাশুড়ি। তার পরামর্শে ওরা একটা রেডমেড গার্মেন্টস ফ্যাক্টরি খুলে ফেলেছে। বলো কি? এ তো অনেক টাকার ব্যাপার। এত টাকা পেলো কোথায়? সেটা আমি জানি না, আমার মনে হয় ওর শাশুড়ি দিয়েছে। ওনার গ্রামের অবস্থা তো ভালো শুনেছি। সালমা অবশ্য এই ব্যাপারে কিছুই বলছে না। ডুববে, বুঝলে? ডুবে যাবে। কদিন পরে রায়হান মিয়াকে দেখা যাবে ফতুয়া লুঙ্গি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন? দেউলিয়া, বুঝলে না? দেউলিয়া হয়ে যাবে। আরে একটা ফ্যাক্টরি চালানো কি চারটিখানি কথা নাকি? ওই যে একটা প্রবাদ আছে না, খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। তুমি থাকো তোমার প্রবাদ বাক্য নিয়ে। নিজে তো কিছু করবেই না, অন্য কেউ একটা কিছু করছে অমনি তাকে নিয়ে টিটকারি। দেখে নিও, আমিও একদিন বড় কিছু করব। ছাই করবে। তোমার তো কাজ একটাই, শুয়ে শুয়ে শ্বশুরকে স্বপ্নে দেখা। শ্বশুর তার আদরের মেয়ে জামাইকে এসে বলছে যে আমার সমস্ত সম্পত্তি তুমি লিখে নাও। আরে আমি কি জোর করে শ্বশুরকে আসতে বলেছি নাকি? উনি যদি নিজে আসেন তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? আফটার উনি তো একজন গুরু মানুষ, তাই না? আজ এরা বকবক করো না তো। আসেন মামা, আসেন আসেন আসেন, বসেন বসেন মামা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসেছিলাম এই তোমাদের ওই যে ওই রাস্তায় একটা বাড়িতে। আচ্ছা, ও আচ্ছা। মিলাদ ছিল, বুঝলে? আচ্ছা, আমি ভেবেছি মিলাদটা হবে আসর বাদ। এসে শুনি বাদ মাগরিব। ও তো ওখানে একা একা বসে থাকবো, তাই চলে এলাম। খুব ভালো করেছেন মামা, খুব ভালো করেছেন। একা একা কি বসে থাকা যায়? কি বিরক্তিকর, কি বিরক্তিকর। ও মামা, মামি কেন এমনি? তোমার মামি ইদানিং তেমন একটা বের হন না। আসলে আমাদের বাসা তো অনেক দূরে, সেখান থেকে এখানে রিক্সা আসা যায় না। তারপরে ট্যাক্সি, অটো রিক্সা এসব। মামা, এটা একটা কথা বললেন মামা। আমাদের তিনটা গাড়ি পড়েই থাকে। আপনি একটা টেলিফোন করতেন, গাড়ি পাঠিয়ে দিতাম, আপনাদেরকে নিয়ে আসতো, আবার পৌঁছে দিত। বাহ, দেখেছো বাবাজি, কি মহত্ববোধ, কি সহমর্মিতা। আরে এরকমের ছিল, এরকমের ফেলো ফিলিংস ছিল আমরা যখন চাকরি করতাম, বুঝলে? আমার এক কলিগ ছিল পাঠান, নাম তার সেলিম দুর্রানি। কি বলতো জানো? বলতো, হাকিম अगर तुम्हारा कोई मुसीबत हो और उस मुसीबत का लिए तुमको मदद चाहिए। মামা, ওই চা খাবেন তো? চা? চা? হ্যাঁ, চা খাবো। না না, কফি। তোমাদের বাড়ির কফি খুব ভালো। হ্যাঁ মামা, ও বাইরে থেকে তো কফি নিয়ে আসে। ব্রাজিলেরটা দেবো না কলম্বিয়ারটা দেবো? ব্রাজিলেরটা দাও। ব্রাজিলের কফিটা আপনাকে খাওয়াচ্ছি মামা, বসেন। বাহ। মামা, হ্যাঁ, এগুলো আমি নিয়ে আসি। যতবার বিদেশে যাই কিছু না কিছু আনি, কিন্তু আপনার কফির কথা ভুলি না। ভেরি গুড। তা বাবাজি। জি বলেন মামা। এই যে মানে আমার জামাই বাবাজি, মানে তোমার ছোট ভাই, ওর মনে হচ্ছে বেশ ঘাপলার মধ্যে আছে। কিরকম ঘাপলা? না মানে এই যে অনেক দিন থেকে একই পোস্টে আছে, কোনো প্রমোশন হচ্ছে না, কয়েকবার সুপারসিড হলো, বেতন বাড়ছে না, অথচ খরচ বাড়ছে। তো এই ধার কর্য করে আর কতদিন চালানো যায়, বুঝলি মামা? আমি কিন্তু চেষ্টা তদবির অনেক করেছি, কিন্তু কোনো ফল হয়নি। কেন বাবাজি? ফারুককে নিয়ে মুশকিল কি জানেন? ও খুব অলস প্রকৃতির, কোনো কাজকর্মই করতে চায় না। ফাইলের পর ফাইল জমে থাকে, কোনো নজর দেয় না, কোনো সিদ্ধান্ত ছাড়াই ফাইল উপরে পাঠিয়ে দেয়। ওর বসরা ওর উপর খুবই বিরক্ত। তা ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নিলেই তো হয়। কোনো লাভ হবে না মামা, এখন একটাই ভরসা। কি সেটা? একজন ভালো অফিসার যদি ওর বস হয়ে আসেন, তা তো ওর লাভটা কি? হবে মামা, হবে। একজন ভালো অফিসার তিনি কি করবেন জানেন? তিনি নিজস্ব উদ্যোগে ওকে প্রপার ট্র্যাকে নিয়ে আসতে পারবেন। কিন্তু এরকম ভালো অফিসার এদেশে আছে বা কজন?
মাথা ঘুরে পড়ে গেল। কবির মিয়া, ও কবির মিয়া, বাজারটা রেখে যাও। আস্তে আস্তে বাইরে যাই গিয়া। আচ্ছা এই হতো তোকে কতবার বই বই করে বললাম সারাক্ষণ ওনার কাছাকাছি থাকবি, মানুষটা পড়ে গেল কেমন করে একটা গাধা। আমি সারাক্ষণই কাছাকাছি ছিলাম, সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে মাথা ঘুরে। হঠাৎ করে? আরে হঠাৎ করে পড়বে না তো কি, ঢাক ঢোল পিটিয়ে সাইরেন বাজিয়ে পড়বে? অর্থব একটা। ওই পোস্টমর্টেমটা একটু পরে করলে হয় না? এক গ্লাস দয়া করে পানি দিতে পারো? আমার গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। আস্তে আস্তে অস্থির হয়ে না এ তো শুয়ে থাকাও তো যায় না দেখি। আরে বাবা রে, উঠছে কেন? আর শুয়ে থাকা যাচ্ছে না, কোমরে ব্যথা। আস্তে। ও বাবা রে, বেশি ব্যথা হচ্ছে? না খুব আরাম হচ্ছে। হঠাৎ এরকম পড়ে গেলে কেন? এমনি ভাবলাম পড়ে গিয়ে দেখি কেমন লাগে। কাটা কাটা কথা বলা ছাড়া তো ভালো কথা শেখনি। কত করে বলেছি যে দেখো তোমার এই প্রেশারের প্রবলেম দেখা দিয়েছে, এখন এই রোদের মধ্যে বেশি ঘোরাঘুরি করে বাজার করো না। কে শুনে কার কথা? না না না, প্রেশার না, আবহাওয়া দেখছো না একেবারে কেমন গরম গুমোট হাওয়া। ও আমার মনে হয় ওই হিট স্ট্রোক জাতীয় কিছু একটা হয়েছে। স্ট্রোক হয়েছে? নিজের ডাক্তারি ফলাতে যেও না। দেখি তো চাবিটা দাও। কেন চাবি কেন আবার? ভয় নেই, তোমার চাবির গোছা দিয়ে তোমার আলমারি থেকে সব হাতিয়ে নেব না। চাবিটা দাও। ওই যে টেলিফোনে তালা দিয়ে রেখেছো, ফোন করি ডাক্তার ভাই আসার জন্য। কোথায় আবার চাবিটা? ওরে বাবাটা, তুমি খবরটা পেলে কার কাছ থেকে? নাজমা টেলিফোন করেছিল। আম্মা নাকি ল্যান্ডফোনে অনেকবার ট্রাই করেছে, শেষে না পেয়ে নাজমাকে ফোন করে মোবাইল আমাকে জানাতে বলেছে। তো উনি এখন কেমন আছেন? এখন একটু ভালো, ডাক্তার চাচা ঘুমের ওষুধ দিয়েছেন, ওটা খেয়ে ঘুমিয়ে আছেন। চিন্তা করো না, বুঝলে এটা সিরিয়াস কিছু না। আসলে বিআই সাহেবের এখন যা বয়স, তাতে একটার পর একটা উপসর্গ তার এরকম লেগেই থাকবে। এখন সতর্ক হয়ে চলতে হবে। এই ধরো পরিমিত খাবার, নিয়মিত বিশ্রাম। জি আম্মা। রায়হানের আব্বা তো সময়ই পেল না। রিটায়ার করার পর 1 মাসের মধ্যেই টাইফয়েড জ্বরে চলে গেল। আম্মা বলো। সুমনাকে একটা ফোন করব। কি জন্যে? মানে আব্বা এখন কি অবস্থায় আছেন? আচ্ছা শুধু শুধু ওনাকে ডিস্টার্ব করে কি লাভ বলো? এমনিতে তো ওরা টেনশনে আছে। তাছাড়া তুমি বললে না বিআই সাহেব এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। তাছাড়া চলো এক কাজ করি। কি কাজ? এই ঘন্টা 2 পরে তুমি আর আমি অটো রিক্সা নিয়ে চলে যাই, দেখে আসি ওনাকে। আম্মা আপনি কষ্ট করে যাবেন, তার চেয়ে আমি একটা রিক্সা নিয়ে। তোমার কথা শুনে না গাটা একেবারে জ্বলে যায়। কেন, আমি গেলে কি কোনো সমস্যা হবে? না আম্মা না, মানে আমি আসলে বলতে চেয়েছিলাম। নাকি বাইরের কাউকে নিতে তোমার সংকোচ হচ্ছে? ছি 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 আম্মা, আপনি কি বলছেন? আপনি কি আমাদের পরিবারের বাইরের কেউ? আপনি কথা চিন্তা করলেন কি করে আম্মা? আমি কিছু চিন্তা করি নাই, কিন্তু আমার মনে হয় তোমরাই। না, আমি আসলে মানে বলতে চেয়েছিলাম, আমরা তো এই পৃথিবীতে আসি 2 দিনের জন্যে। আজ আছি কাল নেই। সুদিনে দুর্দিনে যদি আমরা একজনকে আরেকজন সঙ্গ দিতে না পারি, তাহলে স্বার্থপরের মতো বেঁচে থেকে লাভটা কি বলো?